ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যেমন তোমরা জানো যে 2025-এ যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমরা এবিটিএ টেস্ট পেপার সলভিং এর ভিডিও এনেছিলাম। তার যে 1 মার্কের কোয়েশ্চেনগুলো ছিল পেজ নাম্বার 38 থেকে পেজ নাম্বার 1001 অবধি, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমরা তোমাদেরকে সলভ করিয়ে দিয়েছি 1 মার্কের প্রত্যেকটা কোয়েশ্চেন। ওকে, এবং সেটার সবকটি ভিডিও একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি যাতে তোমরা সহজেই খুঁজে পাও, এবং সেই প্লেলিস্টের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা ভিডিও লাস্টে অ্যাড করে দেবো, অথবা উপরে আই বাটনেও তোমরা পেয়ে যাবে। সেখান থেকে 1 মার্কের যত কোয়েশ্চেন আছে এবিটিএ টেস্ট পেপারে সব কিছুর অ্যান্সার তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, তো আজ থেকে আমরা শুরু করতে চলেছি এবিটিএ টেস্ট পেপারে 2 মার্কসের কোয়েশ্চেনের অ্যান্সার সেশন। ওকে, আজকে আমরা সলভ করব পেজ নাম্বার 38-এ যে কোয়েশ্চেন সেটটা রয়েছে তার 2 মার্কসের কোয়েশ্চেনগুলি। ওকে, তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। ভিডিও স্টার্ট করার আগে প্রত্যেকবারের মতো আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, কারণ ডেইলি কিন্তু এখন 2 মার্কস 5 মার্কসের ভিডিও তোমাদের জন্য আনবো। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, তত আমি উদ্বুদ্ধ হব তোমাদের জন্য ভিডিও বানাতে, এবং তত তাড়াতাড়ি তোমরা ভিডিওগুলো পাবে। তোমরা যদি লাইক শেয়ার না করো তাহলে আনফরচুনেটলি আমাকে মাঝ রাস্তায় হয়তো ভিডিও বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা ভিডিও বানাতে অনেক টাইম লাগে, অনেক পরিশ্রম লাগে। তো সেটার দাম যদি আমি না পাই, তোমরা যদি একটা লাইক না করো, কমেন্ট না করো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার না করো, তাহলে আমি কি করে উদ্বুদ্ধ হব, তাই না? সো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং প্রত্যেকদিন ভিডিও পেতে থাকো। সো চলো আর বকবক না করে ভিডিও স্টার্ট করছি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দেখো, মানবদেহে কোথায় কোথায় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন উৎপন্ন হয় সেটা লেখো। দেখো, ইস্ট্রোজেন হরমোন আমাদের উৎপন্ন হয় প্রধানত ডিম্বাশয়ের যে গ্র্যাভিয়ান ফলিকেল রয়েছে তার গ্র্যানিউলোসা কোষ থেকে ইস্ট্রোজেন উৎপন্ন হয়, এবং প্রোজেস্টেরন উৎপন্ন হয় ওভিউলেশনের পরে যে কর্পাস লুটিয়াম তৈরি হয় ডিম্বাশয়ে, সেই কর্পাস লুটিয়াম থেকে। ওকে, এছাড়া গর্ভাবস্থায় অমরার থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটোই তৈরি হয়, এবং স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনাল গ্রন্থি থেকেও কিন্তু কিছু পরিমাণ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন তৈরি হয়, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো, মানবদেহে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন এবং গ্লুকাগন হরমোনের বিপরীতধর্মী ভূমিকা আলোচনা করো। তো দেখো, এটা তোমরা এরকম শব্দ ছকের মধ্যে লিখতে পারো, তাহলে একদম ফুল মার্কস পাবে। দেখো, ইনসুলিনের প্রধান কাজ কি? রক্তে শর্করার মাত্রা কমানো। ওকে, whereas গ্লুকাগনের প্রধান কাজ কি? রক্তে শর্করার মাত্রা বাড়ানো। ওকে, তো এরা বিপরীতধর্মী ভাবে কিভাবে কাজ করে? ইনসুলিন কি করে? এটি কোষ পর্দার ভেদ্যতা বাড়ায় এবং রক্তবাহ থেকে যে অতিরিক্ত গ্লুকোজ রয়েছে তাকে আশেপাশের কোষের মধ্যে নিয়ে যেতে বা বিশোষণে সাহায্য করে। তাহলে রক্তবাহ থেকে অতিরিক্ত গ্লুকোজকে আশেপাশে কোষের মধ্যে বিশোষিত হতে সাহায্য করে হচ্ছে ইনসুলিন। এভাবে সে রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দিচ্ছে। ওকে, এবার যে গ্লুকোজ আশেপাশের কোষগুলিতে গেল সেগুলির এবার কি হবে? সেই বিশোষিত গ্লুকোজ এবার গ্লাইকোলাইসিস পদ্ধতিতে ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে, এবং সেই পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সফার চেনের থ্রু দিয়ে আলটিমেটলি এটিপি তৈরি করবে। ওকে, তাহলে এভাবে কিন্তু গ্লুকোজের পরিমাণকে, যে গ্লুকোজকে রক্ত থেকে শোষণ করে রক্তে গ্লুকোজের মাত্রা কমালো, সেই গ্লুকোজকে কিন্তু ইউজ করে এটিপি বা শক্তিও কিন্তু জেনারেট করে ফেলছে, তৈরি করে ফেলছে। এছাড়া কি হয়? যে গ্লুকোজকে রক্তের থেকে শোষণ করা হলো, যে অতিরিক্ত গ্লুকোজকে রক্তের থেকে ইনসুলিন শোষণ করে, সেটিকে যকৃৎ এবং পেশিকোষে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে ফেলে। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয় গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া, এবং এটিতে সাহায্য করে হচ্ছে ইনসুলিন। ওকে, তাহলে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে দেয়। আবার দেখো, ঠিক অপোজিট বা বিপরীত পাথওয়ে যেটা, পথ যেটা, যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হওয়া, অর্থাৎ গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস যেখানেই থাকবে মানে ভাঙা। তাহলে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ হলে সেই গ্লুকোজ তো আবার রক্তে গিয়ে মিশে যাবে, তাই এই পদ্ধতিকে কিন্তু বাধা দেয় আমাদের ইনসুলিন, যাতে অতিরিক্ত গ্লুকোজ তৈরি না হতে পারে। একইভাবে যকৃতে প্রোটিন বা ফ্যাট জাতীয় পদার্থ থেকেও গ্লুকোজ তৈরিতে বাধা দেয় হচ্ছে আমাদের ইনসুলিন, অর্থাৎ নিওগ্লুকোজেনেসিস পদ্ধতিতেও বাধা দেয় হচ্ছে ইনসুলিন, ঠিক আছে? তাহলে ইনসুলিন গ্লাইকোজেনেসিসে সাহায্য করে, কিন্তু গ্লাইকোজেনোলাইসিস এবং নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়, এবং এভাবে
গ্লুকোজের পরিমাণকে কমায় এবং রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধিতে বাধা প্রদান করে। ওকে, গ্লুকাগন ঠিক তার অপোজিট কাজ করে। দেখো, ইনসুলিন যেখানে যকৃৎ এবং পেশিকোষে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিবর্তন করতে সাহায্য করে এবং গ্লাইকোজেনোলাইসিস বা যকৃতে নিওগ্লুকোজেনেসিসকে বাধা দেয়, সেদিক দিয়ে গ্লুকাগন ঠিক তার উল্টো কাজটা করে। গ্লুকাগন যকৃৎ এবং পেশিকোষে যে গ্লাইকোজেন সঞ্চিত রয়েছে সেটিকে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে। আবার যকৃতে প্রোটিন এবং ফ্যাট থেকেও গ্লুকোজ তৈরিতে সাহায্য করে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায়। গ্লুকাগন এই দুটি প্রক্রিয়াতেই কিন্তু সাহায্য করে। এর ফলে কি হচ্ছে, গ্লুকোজের পরিমাণ বাড়ছে এবং এই যে অতিরিক্ত গ্লুকোজ সেটা আলটিমেটলি কোথায় গিয়ে মিশবে, রক্তে গিয়ে মিশছে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ আলটিমেটলি বৃদ্ধি পাচ্ছে। তো এইভাবে ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কিন্তু গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। তাহলে দেখো, ইনসুলিনের পরিমাণ যখন বেশি, এই ঢেকির মতো জিনিসটা যদি আমরা দেখি, ইনসুলিন যখন বেশি রক্তে শর্করার পরিমাণ হ্রাস হয়, আর গ্লুকাগন যখন বেশি তখন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি হয়। এবং ইনসুলিন এবং গ্লুকাগন যদি সঠিক মাত্রায় থাকে রক্তে, যে মাত্রাটাকে রক্ষা করতে সাহায্য করে সোম্যাটোস্ট্যাটিন, তাহলে রক্তের শর্করার পরিমাণ কিন্তু স্বাভাবিক থাকে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা যেহেতু অনেকগুলো সেটেই আসতে আমি দেখেছি, এটাকে আমি একদম ক্লিয়ারলি তোমাদের কাছে ডিসকাস করে দিলাম। এরপরে কিন্তু আর আমি এত ক্লিয়ারলি বারবার ডিসকাস করব না। তো এই ভিডিওতে এই কোয়েশ্চেনটা কিন্তু সঠিকভাবে তোমরা লিখে নেবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমারের মধ্যে পার্থক্য লিখতে দিয়েছে। দেখো, 2 মার্কসের পার্থক্য দেওয়া আছে। আমি 4টে পার্থক্য তোমাদের দিয়ে দিয়েছি, যে কোনো দুটি তোমরা লিখতে পারো বা যাদের ইচ্ছা 4টেও লিখতে পারো। দেখো, অ্যাকুয়াস হিউমার কোথায় থাকে? অ্যাকুয়াস হিউমার অ্যাকুয়াস চেম্বারে থাকে, অর্থাৎ লেন্সের সম্মুখ ভাগের যে প্রকোষ্ঠ, অর্থাৎ লেন্স এবং কর্নিয়ার মধ্যবর্তী যে অংশ, সেখানে অ্যাকুয়াস হিউমার পাওয়া যায়। whereas vitreous humor পাওয়া যায় লেন্সের পশ্চাৎ ভাগের ভিট্রিয়াস চেম্বারে বা সেই প্রকোষ্ঠটাতে পাওয়া যায়, অর্থাৎ লেন্স এবং রেটিনার মাঝখানে অবস্থিত যে প্রকোষ্ঠ তাতে ভিট্রিয়াস হিউমার পাওয়া যায়। ওকে, তাহলে এটি অবস্থান অনুযায়ী পার্থক্য হলো। সেকেন্ড হচ্ছে এরা কিরকম ধরনের তরল সেই অনুযায়ী পার্থক্য। দেখো, অ্যাকুয়াস হিউমার হচ্ছে একটি স্বচ্ছ জলীয় তরল, কারণ এতে জলের পরিমাণই বেশি থাকে এবং জলে জেনারেলি ইলেকট্রোলাইট, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি থাকে। কিন্তু ভিট্রিয়াস হিউমার হচ্ছে একটি ঘন জেলি সদৃশ্য তরল, জলীয় নয়, জলের পরিমাণ যদিও এখানে 99%, বাট তার সাথে সাথে কোলাজেন তন্তু এবং হায়ালুরোনিক অ্যাসিড থাকার জন্য এটি কিন্তু জেলি সদৃশ্য ঘন তরল। ওকে, নেক্সট হচ্ছে দেখো, অ্যাকুয়াস হিউমার সারা জীবন সিলিয়ারি বডির যে সিলিয়ারি প্রসেস থাকে সেখানকার এপিথেলিয়াল কোষ থেকে ক্ষরিত হতে থাকে। কিন্তু ভিট্রিয়াস হিউমার জেনারেলি সাধারণত একবারই ক্ষরিত হয়, সেটা হচ্ছে ভ্রূণ অবস্থাতে। ঠিক আছে, ভ্রূণ অবস্থায় মেসেনকাইমাল কোষ থেকে, লেন্সের কাছে অবস্থিত মেসেনকাইমাল কোষ থেকে একবারই সাধারণত ভিট্রিয়াস হিউমার ক্ষরিত হয় এবং সেই ভিট্রিয়াস হিউমারই সারা জীবন মানুষের চোখের মধ্যে থাকে। কিন্তু অ্যাকুয়াস হিউমার বারবার ক্ষরিত হতে থাকে। ওকে, এবং অ্যাকুয়াস হিউমার কিন্তু চলনে সক্ষম, এটি নাড়াচাড়া করতে পারে, কিন্তু ভিট্রিয়াস হিউমার নড়াচড়া করতে পারে না, এটি হচ্ছে স্থির প্রকৃতির। ওকে, তো যে কোনো দুটি পার্থক্য তোমরা লিখতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে, তুমি ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসে বিরাট কোহলিকে 6 মারতে দেখলে, এক্ষেত্রে তোমার চোখের উপযোজনটি শব্দ চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। দেখো, ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসে তুমি খেলা দেখছো, তার মানে এখানে তোমাকে কি করতে হচ্ছে, দূরের জিনিসকে দেখতে হচ্ছে। ঠিক আছে, তো দূরের জিনিস দেখার ক্ষেত্রে আমাদের চোখের উপযোজন কিরকম হয়, সেটার ক্ষেত্রে হয় হচ্ছে, দূরের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশি প্রথমে শিথিল হয়ে যায়, শিথিল হয়ে গেলে লেন্স সরু বা পাতলা হয়ে যায় এবং তার ফলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায় এবং আমরা দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাই। এখানে লিখবে দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। তো এই শব্দচিত্রটা দিতে পারো, প্লাস যদি তোমার ইচ্ছে হয় তুমি একটা ছোট গোল আইবল এঁকে, অক্ষি গোলক এঁকে ছোট্ট করে দূরের বস্তু দেখার যে চিত্র আছে বইয়ে সেটাও অ্যাড করে দিতেও এখানে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, বলছে পুনরুৎপাদনের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের ভূমিকা কি? দেখো, যে কোনো প্রাণীর ক্ষেত্রে যদি কোনো কোষীয় কোষ বা কোনো অঙ্গ যদি মানে বিচ্ছেদ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখি পুনরুৎপাদনের পদ্ধতিতে, মাইটোসিস পদ্ধতিতে আবার সেই অঙ্গ তৈরি হতে পারে। সব প্রাণীর ক্ষেত্রে হয় না, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রেই হয়। সেরকম দুটি উদাহরণ দেবে, যেমন তারা মাছের বাহু, টিকটিকির লেজ। এছাড়া তোমরা জানো যে তোমাদের যে প্ল্যানেরিয়ার খণ্ডিত অংশ থেকেও পুনরুৎপাদন হয়ে পুরো একটি প্ল্যানেরিয়া তৈরি হয়ে যেতে পারে। সো এইগুলো উদাহরণে দিতে পারো।
নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো কোয়েশ্চেন নাম্বার 3.6, কোরকোদ্গমের মাধ্যমে বংশ বিস্তার করে এরকম দুটি জীবের নাম বলতে বলেছে, হাইড্রা এবং ইস্ট। গ্যামেট উৎপাদন ও অপত্য যৌনুর প্রকৃতি এই দুটো বিষয়ের উপরে নির্ভর করে যৌন জনন অযৌন জননের পার্থক্য লিখতে দিয়েছে। চলো পার্থক্যটা দেখে নিই। দেখো গ্যামেট উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যৌন জননে মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে ডিপ্লয়েড জনন কোষ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়, ঠিক আছে। পুং গ্যামেটকে আমরা শুক্রাণু বলি, স্ত্রী গ্যামেটকে ডিম্বাণু বলি, কিন্তু অযৌন জননে কোনো প্রকার গ্যামেট উৎপাদন হয় না। সেকেন্ড বলেছে অপত্য যৌনুর প্রকৃতি। দেখো যৌন জননের ক্ষেত্রে যেহেতু মিওসিস কোষ বিভাজন হয় সেই সময় ক্রসিং ওভার হয়, ফলে অপত্য যৌনুতে ভ্যারিয়েশন বা প্রকরণ দেখা যায়, অর্থাৎ অপত্য যৌনু জনিত্রী যৌনুর চেয়ে আলাদা প্রকৃতির হয় জিনগতভাবে। কিন্তু অযৌন জননে যেহেতু মিওসিস কোষ বিভাজনও হয় না, এরকম কোনো ক্রসিং ওভারও হয় না, তাই জিনগতভাবে অপত্য জীব এবং জনিত্রী জীব অনুরূপ বা একই প্রকারের হয়ে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে দুটি পার্থক্য। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 3.8, বিশুদ্ধ বেগুনি এবং বিশুদ্ধ সাদা ফুলযুক্ত মটর গাছের মধ্যে পরাগযোগ ঘটালে অপত্য বংশে প্রথম অপত্য বংশে সব গাছে বেগুনি ফুলযুক্ত হলো। এক্ষেত্রে কোনটি প্রকট কোনটি প্রচ্ছন্ন কারণ সহ লিখতে দিয়েছে। তাহলে এখানে তোমাকে প্রথমে ক্রসটা দেখাতে হবে। দেখো কিভাবে অ্যান্সারটা লিখবে। অ্যান্সারটা লেখার সময় তোমরা এরকম ভাবে দেখাবে, প্যারেন্টাল জেনারেশনে ক্রস বিশুদ্ধ বেগুনি ফুলযুক্ত মটর গাছের সাথে বিশুদ্ধ সাদা ফুলযুক্ত মটর গাছের ক্রস করানো হয়েছে। যেহেতু বিশুদ্ধ তার মানে হোমোজাইগাস অবস্থা থাকবে, সো এখানে আমরা ক্যাপিটাল ভি বেগুনি ভায়োলেট ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করেছি, আর সাদাকে স্মল ভি দিয়ে ডিনোট করেছি। তাহলে এখান থেকে যে গ্যামেট পাবো, এখান থেকে এক প্রকারের গ্যামেট পাবো ক্যাপিটাল ভি গ্যামেট, এখান থেকে আরেকটি প্রকারের গ্যামেট পাবো স্মল ভি গ্যামেট। তো এরা যখন মিলিত হবে F1 যৌনুতে আমরা কি দেখতে পাবো, ক্যাপিটাল ভি স্মল ভি হচ্ছে, এবং কোয়েশ্চনে বলে দেওয়া রয়েছে এটি বেগুনি ফুলযুক্ত। তো এখানে তোমাকে এই ক্রসটা লেখার পরে এখানে মেনশন করতে হবে এটি শঙ্কর বেগুনি, ওকে। তো তারপরে তোমাকে মেন্ডেলের প্রকটতা সূত্রটি লিখতে হবে। বলতে হবে যে মেন্ডেলের প্রকটতা সূত্র অনুযায়ী দেখা যায় যে বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীব, যেমন এখানে বেগুনি এবং সাদা, ঠিক আছে, মটর গাছ, তাদের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য যৌনু অর্থাৎ F1 যৌনুতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যেরই প্রকাশ ঘটে, ফিনোটাইপিক বহিঃপ্রকাশ ঘটে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু F1 যৌনুতে বেগুনি এবং বিশুদ্ধ সাদা ফুলযুক্ত মটর গাছের সংকরায়নের ফলে F1 যৌনুতে শুধুমাত্র বেগুনি ফুলযুক্ত মটর গাছে উৎপন্ন হয়েছে, তাই এখানে বেগুনি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, সাদা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এখানে প্রকটতার সূত্রটা লিখে তারপরে তোমার কোয়েশ্চেনে যেটা বলেছে সেটা অনুযায়ী বেগুনি কেন প্রকট হলো সাদা কেন প্রচ্ছন্ন হলো সেটা কিন্তু মেনশন করতে হবে, কারণ F1 যৌনুতে যেহেতু প্রকট বৈশিষ্ট্যের গাছই পাওয়া গেল, বেগুনি রঙের গাছ পাওয়া গেল, তো বেগুনি প্রকট বৈশিষ্ট্য আর সাদা হচ্ছে প্রচ্ছন্ন, ওকে। এইভাবে অ্যান্সারটা করতে হবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 9, থ্যালাসেমিয়া মাইনর আক্রান্ত স্ত্রী এবং পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া রোগের বংশগতি চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। তাহলে চেকার বোর্ড এখানে তৈরি করতে হবে। দেখো কোয়েশ্চেনে কি রকম আছে, চলো যাই। দেখো বলেছে যে পিতাও মাইনর, ওকে, এবং মাতাও হচ্ছে মাইনর, ওকে, দুজনাই মাইনর, থ্যালাসেমিয়া মাইনর লিখবে, এখানে তোমরা পুরোটাই লিখবে থ্যালাসেমিয়া মাইনর। তার আগে তোমাদের এটা লিখতে হবে থ্যালাসেমিয়া একটি অটোজোমাল রোগ, তাই এখানে আমরা থ্যালাসেমিয়ার যে মিউটেটেড অ্যালিল, ঠিক আছে, অর্থাৎ যে অ্যালিল থাকলে থ্যালাসেমিয়া হতে পারে সেটিকে স্মল এ ক্যাপিটাল এ স্মল টি লিখেছি, এ ফর অটোজোম আর স্মল টি হচ্ছে থ্যালাসেমিয়ার অ্যালিল, ওকে। আর স্বাভাবিক অ্যালিল যেটা সেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করেছি, এ ফর অটোজোম, অটোজোমে ক্যাপিটাল টি অ্যালিল রয়েছে। তাহলে যারা মাইনর হবে তারা কি হবে, হেটেরোজাইগাস হবে। তো পিতার তাহলে জিনোটাইপ কি হবে, এ ক্যাপিটাল টি এ স্মল টি। মাতাও যেহেতু হেটেরোজাইগাস, মাইনর যেহেতু, তো মাতারও জিনোটাইপ হবে এ ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এখান থেকে আমরা গ্যামেট কি কি পাবো, বাবার থেকে দু রকম গ্যামেট পাবো, এ ক্যাপিটাল টি একটা গ্যামেট, এ স্মল টি একটা গ্যামেট, মায়ের থেকেও সেম ভাবে দুটো গ্যামেট পাবো, এ ক্যাপিটাল টি এ স্মল টি। এবার F1 যৌনুর ক্রস যদি আমরা করি তাহলে F1 যৌনুর চেকার বোর্ড করি, এদিকে আমি দেখো বাবার গ্যামেট গুলোকে এঁকেছি এ ক্যাপিটাল টি এ স্মল টি, আর এই দিকে নিচের দিকে আমি মায়ের গ্যামেট গুলো এঁকেছি এ ক্যাপিটাল টি এ স্মল টি। তাহলে একটি পাবো এ ক্যাপিটাল টি মানে এটি কি হবে সম্পূর্ণ স্বাভাবিক সন্তান, একটি পাবো এ ক্যাপিটাল টি এ স্মল টি, এটা তার মানে মাইনর থ্যালাসেমিক সন্তান, এ ক্যাপিটাল টি স্মল টি আরেকটি পাবো, এটাও তাহলে মাইনর থ্যালাসেমিয়া যুক্ত সন্তান, এবং এটাই কি পাবো এ স্মল টি এটি মেজর থ্যালাসেমিয়া যুক্ত সন্তান। তাহলে F1 যৌনুতে কি হবে আমাদের
ফিনোটাইপ বা জিনোটাইপ যাই বলো, দুটোই হবে হচ্ছে স্বাভাবিক সন্তান এ ক্যাপিটাল টি থাকবে একটি, থ্যালাসেমিয়া মাইনর এ ক্যাপিটাল টি স্মল টি থাকবে দুটি, এবং থ্যালাসেমিয়া মেজর অর্থাৎ এ স্মল টি থাকবে একটি, অর্থাৎ 1:2:1 হবে। ওকে, তো এটা তোমাদেরকে করে দেখাতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3.10, ডারউইনের মতে প্রকরণ বা ভেদের কারণ আলোচনা করো। দেখো এখানে তোমাদের দুটো লাইনে অ্যান্সারটা করতে হবে যে ডারউইন প্রকরণ বা ভেদের কোনো আশানুরূপ ব্যাখ্যা দিতে পারেননি। তিনি, এটা হচ্ছে ফার্স্ট লাইন, এবং সেকেন্ড লাইন হবে যে তিনি মিউটেশনকে প্রকৃতির খেলা ভিন্ন আর কিছু মনে করেননি। ঠিক আছে, তো তিনি কোনো রকম আশানুরূপ ব্যাখ্যা এখানে দিতে পারেননি এবং প্রকৃতির মিউটেশন বলে, প্রকৃতির খেলা বলে মিউটেশনকে তিনি বলেছিলেন। ঠিক আছে, এটা লিখতে হবে তোমাদের। সো অ্যান্সারটা তোমরা এখান থেকে দেখে নাও। এখানে তোমরা এইভাবে অ্যান্সারটাকে লিখবে যে ডারউইন প্রকরণ বা ভেদের কোনো আশানুরূপ ব্যাখ্যা দিতে পারেননি, তার মতে মিউটেশন প্রকৃতির খেলা ভিন্ন আর কিছুই নয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11 এ যাই, দেখো কি বলছে, শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন কিভাবে তাকে দৈনন্দিন সমস্যা সমাধানে সাহায্য করে তার উদাহরণ দিতে বলেছে। ঠিক আছে, 2 মার্কসের কোয়েশ্চেন, সো দুটি উদাহরণ দিলেই হবে। আমি যদিও এখানে 3টি উদাহরণ লিখেছি, যে কোনো দুটি দিতে পারো। তোমরা লিখবে শিম্পাঞ্জি যখন পরজীবীর দ্বারা আক্রান্ত হয় তখন তারা নিজেরাই অ্যাসপিলিয়া রুডিস নামক ভেষজ উদ্ভিদ খুঁজে এনে তা ভক্ষণ করে এবং পরজীবীদের ক্ষতিকারক প্রভাব থেকে নিজেদের রক্ষা করে। সেকেন্ড হচ্ছে যে বাদামের খোসা ছাড়াবার জন্য শিম্পাঞ্জিরা পাথরের টুকরো বা কাঠের টুকরোকে হাতুড়ি নেহাইয়ের মতো ব্যবহার করে এবং তা দিয়ে বাদামের শক্ত খোসা ছাড়ায়। এবং থার্ড হচ্ছে ফিশিং টুল, এটা থেকে শর্ট কোয়েশ্চেনও আসে অনেক সময়, যে উইঢিবির সন্ধান পেলে সেই উইঢিবির থেকে উই ভক্ষণ করার জন্য কি করে শিম্পাঞ্জিরা লম্বা গাছের ডাল বা শাখাকে লাঠির মতো ব্যবহার করে ছুঁচলে একটি দণ্ড প্রস্তুত করে নেয়। এবার ওই ছুঁচলো দণ্ডটির যে ছুঁচলো দিকটি সেটিকে ফিশিং টুলের মতো বা মাছ ধরার যে ছিপ হয় তার মতো করে উইঢিবির মধ্যে ঢুকিয়ে দেয়। এবার ওই ফিশিং টুলের গা দিয়ে যখন সারিবদ্ধভাবে উই বেয়ে বেরিয়ে আসে তখন শিম্পাঞ্জি তাদেরকে ভক্ষণ করে। ঠিক আছে, তো এটাও তোমরা লিখতে পারো। সো এই তিনটেই দিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে রাখো, যে কোনো দুটি অ্যান্সার তোমরা এখান থেকে করে দেবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 12, জল ক্ষয় সহনের জন্য উটের লোহিত রক্তকণিকায় কি কি অভিযোজন লক্ষ্য করা যায়। লোহিত রক্তকণিকার অভিযোজন বলেছে কিসের জন্য, জল ক্ষয় সহনের জন্য। তো দেখো এখানে আমরা দুটি অভিযোজনের কথা বলবো। প্রথমত তো হচ্ছে যে জল ক্ষয় সহনের জন্য উটের যে লোহিত রক্তকণিকা বা আরবিসি সেটা ডিম্বাকার প্রকৃতির হয়। ডিম্বাকার প্রকৃতির হওয়ায় কি কি সুবিধা হয়, উট যখন অনেকদিন ধরে জল পান করেনি বাট তারপরে যখন অধিক মাত্রায় জল পান করে তখন এই ডিম্বাকার আকৃতির লোহিত রক্তকণিকাগুলির স্থিতিস্থাপকতা অত্যন্ত উচ্চমানের হওয়ার জন্য এগুলি 240% পর্যন্ত প্রসারিত হতে পারে এবং সহজে কিন্তু বিদীর্ণ হয়ে যায় না বা ফেটে যায় না। ওকে, এবং এছাড়াও লোহিত রক্তকণিকার আকৃতি ডিম্বাকৃতি হওয়ার জন্য কি হয়, উট যখন বহুদিন ধরে জল খাচ্ছে না অর্থাৎ জল নিরুদনের পর্যায়ে রয়েছে তখন কি হবে, অটোমেটিক্যালি জল খাচ্ছে না মানে রক্ত ঘন হয়ে যাবে বা প্লাজমা গাঢ় হয়ে যাবে। তো এই গাঢ় রক্তের মধ্যে দিয়ে যদি নর্মাল আরবিসি যেগুলো বাইকনকে বা দ্বি অবতল প্রকৃতির হয় তারা যদি পরিবাহিত হতো সেটার পরিবহন কষ্টকর হতো, কিন্তু উটের আরবিসির আকৃতি ডিম্বাকার হওয়ায় এগুলি সহজেই গাঢ় প্লাজমার মধ্যে দিয়ে বা গাঢ় রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে জল নিরুদনের পর্যায়ে এবং উটকে মরুভূমির কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এটা একটা অভিযোজন। সেকেন্ড অভিযোজন হচ্ছে উটের আরবিসি বা লোহিত রক্তকণিকা অতিরিক্ত পরিমাণ হিমোগ্লোবিনকে পরিবহন করতে পারে, যার ফলে কি হয়, অতিরিক্ত হিমোগ্লোবিনের সাথে সাথে অতিরিক্ত পরিমাণ অক্সিজেনও কিন্তু কলা কোষে পৌঁছায় এবং যখন উট জল খাচ্ছে না অর্থাৎ জল নিরুদনের পর্যায়ে রয়েছে তখন এই অতিরিক্ত পরিমাণ অক্সিজেন অতি দ্রুত যে কলা কোষে পৌঁছাচ্ছে সেটি কিন্তু তাকে জলক্ষয় সহনে সাহায্য করে থাকে। ঠিক আছে, তো এইভাবে তোমরা অ্যান্সারটা লিখতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 13, মানুষের কার্যকলাপ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে তার দুটি উল্লেখ দিতে বলেছে। আমি এখানে উল্লেখ করেছি, দেখে নাও, কোয়েশ্চেনের অ্যান্সারের স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বুঝিয়েও দিচ্ছি। দেখো
মানুষের কার্যকলাপের ফলে কি হয়, মানুষ অতিরিক্ত ফসল ফলানোর জন্য অত্যাধিক পরিমাণ নাইট্রোজেন ঘটিত সার কৃষিক্ষেত্রে ব্যবহার করছে, যার ফলে কি হচ্ছে, এইসব নাইট্রোজেন ঘটিত যৌগ জলে এসে মিশছে, মাটিতে মিশছে, জলে মিশলে কি হবে, এটির ফলে ইউট্রোফিকেশন এবং জল দূষণের মতো ঘটনা ঘটছে, এছাড়া মাটিতে মিশলে মাটি দূষণেরও ঘটনা ঘটছে, এটি একটি। সেকেন্ড হচ্ছে জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহারের ফলে, জীবাশ্ম জ্বালানির অত্যাধিক কি বলবো, এগুলোকে অত্যাধিকভাবে জ্বালানোর ফলে বিভিন্ন ধরনের নাইট্রোজেনের অক্সাইড যৌগ বাতাসে মিশছে। হ্যাঁ, এই নাইট্রোজেনের অক্সাইড যৌগ যেমন ধরো নাইট্রাস অক্সাইড, এটি গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে এবং পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি করছে। এছাড়াও ধরো নাইট্রোজেন ডাই অক্সাইড, এটি কি করছে, এটি অ্যাসিড বৃষ্টিতে সাহায্য করছে। এই অ্যাসিড বৃষ্টির যে HNO3 নাইট্রিক অ্যাসিড, সেটি যখন মাটিতে মিশছে, মাটির pH কমে যাচ্ছে এবং মাটির উর্বরতা কমছে এবং ওভারঅল সামগ্রিকভাবে সেখানকার জীবজগতের ক্ষতি সাধন হচ্ছে। এছাড়া মার্বেলের তৈরি মনুমেন্টেরও ক্ষতি সাধন করে এই অ্যাসিড বৃষ্টি। এছাড়া জলে মিশে জলকেও অ্যাসিডিক করে তোলে, অম্ল করে তোলে এবং জলজ জীবেদেরও সামগ্রিক ক্ষতি করে। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু দুটি উদাহরণ দিতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলেছে, ভারতবর্ষে ক্রমবর্ধমান ক্যান্সার প্রবণতার পিছনে পরিবেশের ভূমিকা কি লিখতে বলেছে। ঠিক আছে, তো পরিবেশের ভূমিকা কি ভারতে ক্রমবর্ধমান ক্যান্সারের পিছনে। তো দেখো, প্রথম কথা এইভাবে তোমরা লিখবে যে ওজোন স্তর ক্ষয়ের ফলে অতিরিক্ত পরিমাণ ক্ষতিকারক ইউভি রশ্মি পৃথিবীতে এসে পড়ছে, যার ফলে ভারতবর্ষ একটি ডেভেলপিং কান্ট্রি আমরা জানি। তো ভারতবর্ষে বহু শ্রমজীবী মানুষকে অত্যাধিক সময় রোদে দাঁড়িয়ে কাজ করতে হয় দীর্ঘ সময় ধরে। তো যারা যেসব শ্রমজীবী মানুষ দীর্ঘক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে কাজ করেন, তারা এই ইউভি রশ্মির ক্ষতিকারক প্রভাবের থেকে তাদের কিন্তু ক্যান্সারের প্রবণতা বাড়ছে, ত্বকের ক্যান্সারের প্রবণতা বাড়ছে। এছাড়া কি হচ্ছে, অনেক সময় ভারতবর্ষে অত্যাধিক ফলানোর প্রচেষ্টার জন্য কৃষি জমিতে অত্যাধিক পরিমাণ কীটনাশক এবং আগাছানাশক ব্যবহৃত হয়, যাতে অনেক রকমের কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ থাকে। ওকে, যা জলে এবং মাটিতে মিশলে, সেই জল পান করলে বা সেই মাটিতে উৎপন্ন ফসল গ্রহণ করলে, খেলে আমাদেরও কিন্তু ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি পেয়ে যায়। ওকে, তো এই হবে দুটি অ্যান্সার, স্ক্রিনশট তুলে নিতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 15, জীবনদায়ী ঔষধ প্রস্তুতিতে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম, এটি আলোচনা করো। দেখো, জীবনদায়ী ঔষধ প্রস্তুতিতে ভেষজ উদ্ভিদ এবং প্রাণীর থেকে প্রাপ্ত মানে প্রাণীজ ভেষজেরও কিন্তু অবদান রয়েছে। দেখো কিভাবে অ্যান্সার লিখবে তোমরা। জীবনদায়ী ঔষধ প্রস্তুতিতে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম প্রথমে লিখলে, কারণ বিভিন্ন প্রকার উদ্ভিদ থেকে আমরা, প্রথমে উদ্ভিদের কথাটা বলে নেবে, উদ্ভিদ থেকে বিভিন্ন রকমের আমরা কিন্তু ভেষজ উদ্ভিদ থেকে উপকার পাই, যারা রোগ নিরাময়ে সাহায্য করে। দিয়ে দুটো তোমরা উদাহরণ দিতে পারো, যেমন সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপ কমাতে, স্কিজোফ্রেনিয়া রোগ নিরাময়ে সাহায্য করে। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়, যা ম্যালেরিয়া রোগ নিরাময়ে সাহায্য করে। নয়নতারা উদ্ভিদ থেকে ভিনব্লাস্টিন নামে এক প্রকার উপকার পাওয়া যায়, যা ক্যান্সার রোগ নিরাময়ে সাহায্য করে। ধুতুরা গাছের পাতা ফল থেকে ড্যাটুরিন পাওয়া যায়, যা হাঁপানি রোগ নিরাময়ে সাহায্য করে। যে কোনো দুটো বলবে, এটা উদ্ভিদ থেকে পাওয়া গেল। এছাড়া প্রাণীজ দেহাংশ থেকেও ভেষজ উৎপন্ন করা যায় প্রাণীদের থেকে, যেমন বলতে পারো তোমরা সাপের বিষ থেকে ল্যাকেসিস উৎপন্ন হয়, যা হোমিওপ্যাথিক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, আমাদের পেনাল্টিমেট কোয়েশ্চেন, 16 নাম্বার কোয়েশ্চেন। বিভিন্ন রাজ্যে বন্যপ্রাণী সংরক্ষণে বন দপ্তরকে করা JFM এর সক্রিয় ভূমিকা আলোচনা করো। অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কিভাবে বন দপ্তরকে সাহায্য করছে, সেইটা তোমাদের লিখতে হবে। তো এটার অ্যান্সার দেখে নাও, এখানে আমি লিখে দিয়েছি। দেখো, JFM কেন তৈরি হয়েছিল, কারণ ক্রমবর্ধমান অরণ্য হ্রাসের ঘটনাকে কমাবার জন্য স্থানীয় সাধারণ মানুষের সহযোগিতা এবং ব্যবস্থাপনায় অরণ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং সেখানকার জীববৈচিত্র্যকে সংরক্ষণের কাজে বন দপ্তরকে সাহায্য করে JFM। এটা তোমাদের প্রথম লাইন হবে, যে এটা অরণ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচায় এবং সেখানকার জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতেও সাহায্য করে। তো এর অধীনে যেমন অরণ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচানো হয়, সেই সাথে সাথে নতুন অরণ্য সৃষ্টি করা হয়, যেমন ফলের অরণ্য, রাবারের অরণ্য, ঔষধীয় গাছের অরণ্য সৃষ্টি করা হয় এবং তাদের সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া এর অধীনে জুলাই এবং ফেব্রুয়ারি মাসে প্রত্যেক বছর বন মহোৎসব করা হয়, যেখানে প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে স্থানীয় জীববৈচিত্র্যকে রক্ষা করার বা বৃদ্ধি করার চেষ্টা করা হয়। ঠিক আছে, এটা হবে অ্যান্সার।
আচ্ছা নেক্সট যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 17, লাস্ট কোয়েশ্চেন। সিংহ সংরক্ষণে সফল একটি প্রকল্পের নাম লেখো। প্রজেক্ট লিও, ঠিক আছে। আর এটির অবস্থান লেখো, এটি গুজরাটের গির অরণ্যে জাতীয় উদ্যানে অবস্থিত। সো কারেক্ট অ্যান্সার হবে প্রজেক্ট লিও, গির জাতীয় উদ্যান, গুজরাটে এটি অবস্থিত। তো এই ছিল আমাদের পেজ নাম্বার 38-এ 2 মার্কসের সবকটা কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এরপরে কিন্তু একসাথে অনেকগুলো করে 2 মার্কসের কোয়েশ্চেনের অ্যান্সার ভিডিও আসবে। কিন্তু আমি অবশ্যই লক্ষ্য করব যে তোমরা কিরকম ভাবে কতটা লাইক করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, কারণ ভিডিওয় যদি ভিউজ না হয় এত খেটে খুঁটে ভিডিও বানাবার কোনো মানে হয় না। তো অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থাকো, সাথে থাকো, ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগছে, এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে আমিও উদ্বুদ্ধ হই তোমাদের জন্য ডেইলি ভিডিও নিয়ে আসতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।